আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা অবশেষে 30,000 পরিবারের বিশাল এক সদস্যে রূপান্তরিত হয়ে গেছি। তো আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে স্পেশাল একটা ভিডিও। আমি গতকাল রাতে একটা পোস্ট দিয়েছিলাম, যদিও আমি প্রায় এক সপ্তাহ থেকে অনেক বেশি ব্যস্ত। মূলত শনি এবং রবিবার এই 2 দিনই ফ্রি আছি, বাকি 5 দিন অন্যান্য কাজ করতে হয়। তো সেজন্য আসলে ভিডিও একটা কন্টিনিউ করা হয় নাই। আপনারা দেখছেন হয়তো যে আমি আসলে জব সব কিছু ছেড়ে দিয়েছিলাম, 2টা জব। তো ছেড়ে দেওয়ার পর নতুন করে আবার জব ম্যানেজ করা, সেগুলোতে আবার শিফট ঠিক করা, এগুলো মিলিয়ে আসলে গত সপ্তাহ আমি কোনো ফ্রি পাই নাই সময়, সেজন্য আসলে ভিডিও আপলোড করা হয়নি। তাই আসলে ভাবলাম যে আজকে একটা ভিডিও করা যাক, যেটা হতে চলেছে খুব বেশি স্পেশাল আজকের জন্য, যেহেতু আমাদের 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো চলুন মেন টপিক্সে আসা যাক। আজকের ভিডিওতে আমি 3টা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমত হলো যে লিভিং কস্ট, দ্বিতীয়ত হলো ফ্যামিলি সাপোর্ট, তৃতীয়ত হলো জাপানে ক্যারিয়ার, সেটার জন্য আপনি কীভাবে কী করতে পারেন সেগুলো নিয়ে দিক নির্দেশনা দিব। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এটা আপনার কাছে রিকোয়েস্ট। তো চলুন মেইন টপিক্সে আসা যাক। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে গ্রাজুয়েট বের হচ্ছে, সেই পরিমাণে কিন্তু আসলে জব সেক্টর ওপেন না থাকাতে আসলে জব নিয়ে একটা অনেক বেশি পেরেশানিতে থাকতে হয়, জব নিয়ে কনফিউজড। যেখানে জাপানের মতো একটা দেশ, তারা কিন্তু তাদের কর্মসংস্থান এতটা খালি রেখেছে যে আগামী 5 বছর জাপানে যদি 60 লক্ষ মানুষ যদি এখানে যদি প্রবেশ করে, তারপরে কিন্তু জাপানের যে কর্মসংস্থান সেটা খালি হবে না। আর জাপানিজরা বেশিরভাগ কিন্তু পার্ট টাইম জব করে থাকে, আবার ফুল টাইম করে থাকে, বাট জাপানের যে কর্মসংস্থান সেটা কিন্তু কোনোভাবে কিন্তু ফিল আপ হচ্ছে না। সেজন্য এটা কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে জাপানে আসার চেষ্টা করতেছে। বিকজ দেখা যাচ্ছে যে অন্যান্য দেশ যেমন মিয়ানমার, নেপাল, তারপর বাংলাদেশ, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, চায়না, এখানে জনসংখ্যা বেশি হলো চাইনিজ। তো এরপর হলো যে এখানে নেপালিরা আসে প্রতি বছর প্রায় 13,000, 14,000, 15,000 এরকম আসে, কিন্তু বাঙালিরা আসে প্রায় বছরে 1,000, 2,000 এরকম। তো আসলে এই যে একটা বিশাল বড় অপরচুনিটি, এটা কিন্তু আপনি কাজে লাগিয়ে কিন্তু জাপানে আসতে পারেন। ইউরোপের তুলনায় জাপান কিন্তু খারাপ না, ভালো একটা ইনকাম করা যায়। তো চলুন, অনেকে আসলে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে, তো বন্ধুরা আমি নিজেও মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করেছি। তো এখানে কিন্তু আপনি কিন্তু আসতে পারবেন। যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসার চিন্তা ভাবনা করতেছেন যে না আসলে তারপরও অনেক কিছু মনে শর্ট পড়ে যাবে, আমাদের সম্পূর্ণ টাকা প্রায় একটা মোটা অঙ্কের এমন 10-12 লাখ, এটা আসলে আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। তো আসলে একটু রিস্ক নিয়েই দেখেন, আপনি কিন্তু সফল হবেন। কারণ আমি নিজের কথাটা বলি, প্রথমত লিভিং কস্টের ব্যাপারে যেহেতু আমি কথা বলতেছিলাম, তো এই ভিডিওতে লিভিং কস্ট টপিক্সের আসার আগে আমি আপনাদের সামনে আমার কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথমত হলো যে জাপানে আসার যে স্বপ্নটা আমার স্টুডেন্ট ভিসাতে, এটা আসলে আমার কখনো কল্পনাও আমি করিনি। কারণ আমার চিন্তা ছিল যে টেকনিক্যাল ইন্টার্নে যাব উইথাউট কস্ট, এবং এখানে গিয়ে যদি আমি 50,000 টাকা ইনকাম করি, বাংলাদেশের তুলনায় আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আসলে পরবর্তীতে অন্যজনের ইন্সপায়ারে আমি কিন্তু মানে এই যে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আল্লাহর রহমতে কিন্তু ম্যানেজ করে দিয়েছেন আল্লাহ। আপনাদের যাদের মানে আমার মতো সিচুয়েশন, যে ফ্যামিলির সর্বোচ্চটুকু যা আছে সেগুলো দিয়ে আপনাকে জাপানে পাঠাবে, সব কিছু তাদের, আপনি কিন্তু একটা রিস্ক নিতে পারেন। কারণ এখানে কিন্তু স্টুডেন্ট ভিসাতে আপনার টাকাটা আপনার সম্পূর্ণ সেফ, সে কারণে আসলে তেমন চিন্তা করার কোনো কারণ নেই। ভালো একটা এজেন্সি থেকে যদি আপনি ফাইল প্রসেসিং করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই টাকাটা কিন্তু অল্প সময়ের ভিতর তুলতে পারবেন। এখন অনেকে বলে যে ভাই আমি সম্পূর্ণ টাকা ধার করে যাব। তো ভাই সম্পূর্ণ টাকা ধার করে জাপানে আসার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আসার পর আপনার প্রায় 6-7 মাস পর থেকে কিন্তু আপনার টিউশন ফি পরের বছরের একটা প্রেশার আসবে। চলুন, এই টপিক্স নিয়ে আমার অলরেডি ভিডিও মেক করা আছে। আমরা এখন মেইন টপিক্সে আসি, লিভিং কস্টে। জাপানে আপনি যখন আসবেন, জাপানে বর্তমানে লিভিং কস্ট হলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন আমি বর্তমানে টোকিওতে আছি, এবং আগে ছিলাম আমি কোবেতে যেটা ছিল যে আমরা একটা সিঙ্গেল রুম নিয়েছিলাম 2 জনে মিলে। 1 মাসের রুম ভাড়া ছিল 40,000 ইনক্লুড, এবং সব কিছু মিলিয়ে রুমের যে এটা ওটা খরচ থাকে সব 1.5 লাখ ইয়েন ছিল। আমরা 2 জন মিলে থাকতাম। 2 মান করে আমাদের কিন্তু একজনের ভাগে পড়তো। এবং টোকিওতে আসার পর তো আসলে অনেক কিছু এখানে ফেস করার লাগছে, আর এটা নিয়ে আমি একটা অন্য ভিডিওতে সব কিছু আপনাদের জানিয়ে দেবো। তো টোকিওতে আসার পর আসলে এখানে বাসা নেওয়া, তো আসলে আমার ফ্রেন্ডদের সাথে আমার ওঠার কথা ছিল, তো কোনো একটা কারণে আমি আসলে তাদের সাথে না উঠাতে এখানে এসে 4 মাসের মতো আমাকে শেয়ার হাউসে থাকতে হয়েছে। তো এখন আমি বাসা নিয়েছি, বাসার ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। তো বাসাটা আমি নিয়েছি প্রায় 2,20,000 ইয়েন দিয়ে। এখানে 2 মাসের ভাড়া আছে 1 লাখ ইয়েন, আর বাকিটা হলো মানে বিভিন্ন চার্জ আছে, যে ক্লিনিং এসব। লিভিং কস্টের ব্যাপারে যদি আসি, তো বর্তমানে আমার এখানে তাহলে একজনের ভাগে পড়বে 25,000, গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল, এগুলো মিলে ধরেন যে 30,000। শুধু একজনের রুম ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, মোবাইল বিল আছে আরও প্রায় 3,000 কিংবা 4,000, এক একজনের এক এক কোম্পানি থেকে কিনে থাকে। তো ধরেন যে এখানে প্রায় 35,000 চলে গেল।
35,000 যদি চলে যায়, তো বর্তমানে তো জাপানে চালের দাম একবারে আকাশচুম্বী। এখানে আসলে এটা সিন্ডিকেট তারা করেছে, কারণ জাপানিজরা তো আসলে আমাদের দেশের পাকিস্তান কিংবা অন্যান্য দেশ থেকে, ইন্ডিয়া থেকে যে বাসমতি রাইসটা আসে সেগুলো তো তারা খায় না। তো জাপানে হয়তো মানে ওয়েদার একটা ফ্যাক্ট আছে, এখানে ওয়েদারের কারণে তাদের যে ফলনটা সেটা কম হওয়াতে তাদের কিন্তু যে চালের দাম সেটা কিন্তু বেড়ে গেছে অনেক। আমি যখন ফার্স্ট টাইম কোভিতে আসি তখন কিন্তু 5 কেজি চালের দাম ছিল 1200 ইয়েন, 10 কেজি 2400, কিন্তু সেটা এখন হয়ে গেছে ডাবল 4800। আসলে আমি বুঝতেছি না কিছু। তো যাই হোক, জাপানে ওয়েদার ফ্যাক্টরির জন্য কিন্তু এটা কিন্তু বাড়তে পারে, বাট কারণ জাপানিজরা অন্য চাল খায় না, কারণ তারা যেহেতু চপস্টিক ইউজ করে সেজন্য। বাট এখানে কিন্তু আমাদের যে অন্যান্য দেশ থেকে কিন্তু সেখানে কিন্তু ফলন খুবই ভালো, যেমন ইন্ডিয়া পাকিস্তান থেকে যে বাসমতি রাইসটা আসে সেখানে কিন্তু ফলন ঠিকই আছে, কিন্তু তারাও কিন্তু সিন্ডিকেট করে এই সুযোগে কিন্তু বাড়িয়ে দিয়েছে। টোকিওতে আসার পর আমি 5 কেজি চাল কিনলাম 2200 ইয়েন দিয়ে, সেটা এখন কিনতে হচ্ছে প্রায় 3400-3500। তো এখানে একটা লিভিং কস্ট অনেক বেশি বেড়ে গেছে। মাছ মাংস অন্যান্য যা কিছু আছে সেগুলোর প্রাইস কিন্তু ঠিকই আছে। এভারেজ দেখা যাচ্ছে যে আমার এখানে, যেহেতু আমি আপনাদের হিসাব দিয়ে দিলাম যে আমার গ্যাস বিল, কারেন্ট বিল, তারপর রুম রেন্ট, এগুলো মিলে 35,000। আর বাকি এখন আপনি খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করতেছে আপনি কীরকম করে খাবেন। আপনি যদি প্রতিদিন যদি বিরিয়ানি খান সেটা এক কথা, আবার যদি নর্মাল রাইস খান সেটা আরেক কথা। আমার কথা বলি, এভারেজ আমার প্রায় টোকিওতে 8 মানের মতো পড়ে যায়, অন্যান্য যা কিছু খরচ আছে সব কিছু মিলিয়ে। আর কোবে এবং ওসাকার দিকে আমার ছিল প্রায় 60,000 ইয়েনের মতো। তো এটাই আসলে পার্থক্য। তবে টোকিওতে হলো যে কোবের তুলনায় এখানে কিন্তু যে স্যালারিটা এটা কিন্তু অনেক বেশি, সেজন্য আসলে কিন্তু 2 মান টাকা কম বেশি এটা কোনো ফ্যাক্ট না, আরও বেশি ইনকাম করা যায়। তো বন্ধুরা, এখন চলুন আমরা আসি সেকেন্ড টপিকস, ফ্যামিলি সাপোর্ট নিয়ে। তো ফ্যামিলি সাপোর্ট নিয়ে অনেকে আসলে আমাকে অনেক বেশি কোয়েশ্চেন করে থাকে এটা নিয়ে, যে ভাই আমি জাপানে যাওয়ার পর ফ্যামিলি সাপোর্ট দিতে পারবো কিনা, কারণ এখানে যেহেতু অনেকে ঋণ করে আসে। এই বিষয়ে আসলে যদি আমি কথা বলতে চাই, তাহলে আপনি যদি মানে লিগালি একটা কাজ করে থাকেন জাপানে, তো লিগালি একটা কাজ করলে আপনি প্রায় অন্যান্য যে কোনো সিটিতেই থাকেন না, কারণ আমি কোবেতে ছিলাম, সেখানে 1100 ইয়েন ঘন্টা যখন আমি কাজ করতাম, তারপরেও আমার প্রায় 14.5 মান আসতো। তো এভারেজ আপনার যে অন্যান্য ইয়াসুমিগুলো রয়েছে, বছরে যে 4টা ইয়াসুমি রয়েছে, সেগুলোতে আপনি 40 ঘন্টা কাজ করার সুযোগ পাবেন। তো পূর্ণমান করে যদি আপনি অ্যাভারেজ ধরেন, অন্যান্য সিটির কথা বলতেছি, টোকিওর কথা না, তো পূর্ণমান করে হলে যদি আপনার 18 লাখ ইয়েন হয়, আপনার এখানে আসার পর পরবর্তী বছরের টিউশন ফি 60 মান, আপনার এক বছরের খাওয়া খরচ 60,000 করেও হিসাব করলে এক বছরে প্রায় 72 মান, তাহলে আপনার 132 মান চলে যাচ্ছে। বাকি আপনি প্রায় 5 লাখ ইয়েনের মতো বাংলাদেশে পাঠাতে পারবেন। এখন আসলে কি জাপানে আসার পর কি আপনি কি একটা কাজই করবেন? না, এটা না আসলে। তো জাপানে আসার পর থেকে এখন পর্যন্ত যত লিগ্যাল ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সব কিছু কিন্তু ডিটেলস আলোচনা করেছি, যেটা কিন্তু অতীতে কেউ কিন্তু এভাবে কিন্তু একবারে নিখুঁতভাবে সব কিছু শেয়ার করেনি। এই যে সবাই কিন্তু একটা কাজ করে না, হয়তো জাপানে আসার পর আপনার কিন্তু 3 মাস কিংবা 4 মাসে যে একটা কাজ আপনি করতেছেন, এর পাশাপাশি অন্যান্য কাজ দেখতেছেন, আবার দেখা যাচ্ছে যে ব্যাংক জব পেতে আপনার সময় লেগে গেছে, তাই আপনাদের একটু টাইম লাগতেছে, 1 মাস কিংবা 2 মাস আপনার লস গেছে। তো দেখা যাচ্ছে এটা উঠিয়ে নেওয়া যায়। তো জাপানে যারা আসে স্টুডেন্ট, প্রায় 80% আসলে 2টা কাজ করে থাকে। আমি আমার কথাটা বলি, আমি আসলে তেমন একটা 2টা কাজ করি না। তো আমার আসলে যখন বিশেষ করে টিউশন ফি এর শর্ট পড়ে, তখন আমি মানে ট্রাই করি 2-1 মাসের জন্য, অন্য সময় পড়াশোনা কিংবা অন্যান্য কাজগুলো করতে হয় আমার, সেজন্য। সাপোজ আপনি যদি অন্য একটা কাজ করেন, প্রতি মাসে যদি আপনি 20 মান করে ইনকাম করেন, তাহলে কিন্তু 12 মাসে কিন্তু আপনি কিন্তু 240 মান ইনকাম করতে পারতেছেন। আপনার কিন্তু 130 মান গেলেও আরও 110 মান, মানে আপনি বাংলাদেশি টাকায় প্রায় 10 লাখ টাকা বাংলাদেশে এক বছরে দিতে পারবেন, যেটা কিন্তু স্টুডেন্ট অবস্থায় অনেক বেশি, মানে অনেক। কারণ প্রতি মাসে এভারেজ ধরা যাচ্ছে যে আপনি 80,000 করে বাংলাদেশি টাকা দিতে পারতেছেন। বাংলাদেশে থাকলে আপনি ইউনিভার্সিটি পাস করার পরও আপনার কিন্তু দেখা যাচ্ছে জব একবারে অনিশ্চিত। তো এদিক দিয়ে আপনি কিন্তু সেকেন্ড পয়েন্ট, জাপানে আপনি একবার ট্রাই করা। তো এখন আসি ক্যারিয়ার নিয়ে আমরা এখন কথা বলবো। তো এখন আসলে নিহঙ্গো গাক্কো, যেটা তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ হওয়ার পর সবাই কিন্তু সেনমন গাক্কোতে, মানে যে ডিপ্লোমা কিংবা ইউনিভার্সিটি, এগুলোতে ট্রাই করে। তো সেজন্য আসলে এখানে কয়েকটা জিনিস আমি যেগুলো আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। অবশ্যই আপনারা জাপানে আসলে ল্যাঙ্গুয়েজ স্কুলে খুব ভালো মতো যে 3 ঘন্টা ক্লাস হয় এবং এক্সট্রা প্রতিদিন 2 ঘন্টা পড়ার চেষ্টা করবেন। মানে ক্লাসের পড়াটা যদি আপনি ক্লাসে যদি কভার করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু ভালো, কিন্তু খুব তাড়াতাড়ি আপনি কিন্তু N2 কমপ্লিট করতে পারবেন। N2 কমপ্লিট করলে আপনি যদি ইউনিভার্সিটি যান, সেনমনে যান, সেখানে কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট আছে, কারণ আপনার টিউশন ফিটা যদি 12 লাখ হয়ে থাকে, সেখানে কিন্তু 8 লাখ এরকম কিন্তু অফার পাবেন। স্কলারশিপ যেটা 50%, 40% এগুলো আপনি কিন্তু পাবেন। এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, জাপান আসার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে এসে আপনি অনেক বেশি প্রবলেমে পড়বেন। তো এখন একটা ব্যাপার হলো এখানে ক্যারিয়ার নিয়ে।
সেনমনগাক্কুতে যখন আমরা যাই, সেনমনগাক্কুতে যাওয়ার পর অনেকে আছে অটোমোবাইল নিয়ে পড়ে, কাইগো নিয়ে পড়ে, এগুলো নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আরও মেক করা আছে। তারপর অল্প কিছু আমি বলতে চাই আপনাদের সামনে। আর আইটি আছে, বিজনেস ইনফরমেশন আছে। তো জাপানে আসলে বর্তমানে বিজনেস ইনফরমেশন যেটা, এটা নিয়ে অধিকাংশ স্টুডেন্টরা পড়ে, কারণ এটা নিয়ে যদি পড়ে তাহলে কিন্তু জাপানে কিন্তু যে কোনো কিন্তু জায়গায় কিন্তু জব করতে পারবে। জাপানের আসলে একটা আপনার নির্দিষ্ট যে সাবজেক্ট, সে সাবজেক্টের উপরে ডিপ্লোমা কিংবা আপনি ওটা নিয়ে পড়াশোনা করছেন, আপনাকে ওই সেক্টরে যেতে হবে। হ্যাঁ, আপনি এখন কি করতে পারবেন, অনেকে আছে যে আসলে এখন আমি সুযোগও করতে পারতেছি, আমি জব ম্যানেজ করতে পারি না, কিন্তু আমাকে জাপানে থাকতে হবে, পরবর্তীতে আমি আমার যে ঘাটতিগুলো এগুলো ফিল আপ করবো। সেজন্য মানে আসলে যেটা করতে পারে সেটা হলো যে ভিসা সাপোর্ট অন্য জায়গা থেকে নিয়ে, কিংবা আপনার অন্য মানে মিথ্যা একটা ডকুমেন্ট দেখিয়ে যে না আমার আসলে সাবজেক্ট এটা দিয়ে আপনি কিন্তু জব করতেছেন। কারণ ইমিগ্রেশন থেকে এসে কিন্তু চেক করতেছে না যে তুমি কোথায় জব করতেছো, এগুলো আসলে কখনো তারা কিন্তু চেক করে না। এদিক দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। তো এখন আসি আইটি নিয়ে। জাপানে কিন্তু আইটির একটা অনেক বড় একটা সেক্টর, এটা একটা জব যেটা কিন্তু আপনি কিন্তু জাপানে সিটে বসে কাজ করতে পারবেন। কারণ অন্যান্য যত জব আছে সেখানে কিন্তু মানে 8 ঘন্টা হোক, 10 ঘন্টা, 12 ঘন্টা জব, সেগুলো কিন্তু দাঁড়িয়ে কাজ করতে হয়। অফিস আছে, বাট অফিসে কাজ করে যা মেইন কোম্পানির সাইন, তারা কিন্তু অল্প সময় কাজ করে, তারাও কিন্তু মানে ওই রেস্টুরেন্ট বলেন, অন্যান্য ফ্যাক্টরি বলেন, এখানে ভিতরে কাজ করে। তো অফিসিয়াল জবটার জন্য আপনি কম্পিউটার অপারেটরের কাজ করতে পারেন, এবং আইটিতে আপনি একজন ভালো আইটি এক্সপার্ট হলে কিন্তু আপনি কিন্তু চেয়ারে বসে কিন্তু কাজ করতে পারবেন। যারা কিন্তু সেনমনগাক্কুতে যায় তারা কিন্তু 2 বছরের আইটির যে কোর্স আছে, এই আইটি কোর্স করে কিন্তু আসলে আইটিতে ভালো কিছু করতে পারবে না, ফ্যাক্টরিতে জব করতে হবে। কারণ আপনি যদি 3 দিন করে জব করেন, মানে 28 ঘন্টা, এটা দিয়ে যদি আপনার টিউশন ফি, লিভিং কস্ট যদি ম্যানেজ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু টুকটাক কিন্তু আইটি স্কিল কিন্তু আপনি ডেভেলপ করতে পারেন, যেটা দিয়ে কিন্তু আপনি আইটি ফিল্ডে প্রবেশ করতে পারবেন। আমি মনে করি সেটা আপনার আগ্রহের উপর ডিপেন্ড করবে, কিন্তু আপনি যখন কিন্তু পার্ট টাইম জবের পিছনে কিন্তু পড়ে যাবেন, তখন কিন্তু আপনি কিন্তু মানে আপনার যে কেরিয়ার সেটা কিন্তু ধ্বংস করে ফেলবেন। আর একটা ব্যাপার হলো যে মানে এখানে 2 বছরের আইটি যে কোর্স, এটা করে আসলে তেমন একটা নিজেকে মানে এক্সপার্ট করে তোলা যায় না। মিনিমাম 3 বছরের যে কোর্সগুলো আছে সেগুলো করার ট্রাই করবেন, কিংবা জাপানে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে গিয়ে এদিকে আসলে যে কোর্সগুলো করায়, এগুলো আসলে আমাদের দেশে কিন্তু আমরা অল্প টাকায় কিন্তু করতে পারি, সেটা কিন্তু আমরা অনলাইনেও করতে পারি। তো দেখা যাচ্ছে যে তো যারা আসলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন, জাপানে আসতে চান, আইটিতে জব করতে চান, আইটি সেক্টরে যেতে চান, তাদের জন্য আমার 2টা সাজেশন থাকবে। প্রথমত হলো পাইথন প্রোগ্রামিং শিখবেন, দ্বিতীয়ত হলো .NET ফ্রেমওয়ার্ক, এটা ভালো করে শিখে আসবেন। আমি আপনাদের 2টা এখন তথ্য দিয়ে এসেছি। এই তথ্যের জন্য আমি একজন ছিল বাংলাদেশি আইটি কোম্পানিতে জব করে, ওনাকে আমি মেসেজ দিয়েছিলাম যে আমি আপনার সাথে ফোনে একটু কথা বলতে চাই, আমাকে সময়টাই দেয়নি। আমার সাথে তো অনেকে বাংলাদেশ থেকে কথা বলতে চায়, তো আসলে আমার এত সময় নাই ভাই, তো আমি তো জাপানে থাকি ভাই, তো এইটুকু কিন্তু সময় কিন্তু আমাকে দেয় না। এই জিনিসটা জানতে কিন্তু আমার অনেক টাইম লেগে গেছে। একজন ভাই রাকুতেনে জব করে, সে ভাই কিন্তু প্রায় প্রতি মাসে জাপানি সিএনএ প্রতি মাসে প্রায় 10 লাখ ইয়েনের মতো পায়। তো আইটির কিন্তু একটা অনেক ভালো অপরচুনিটি এখানে রয়েছে। তো জাপানের লাইফটা হচ্ছে অনেক বেশি এখানে ব্যস্ত। জাপানের লাইফটা হলো একবারে যে রোবোটিক্স লাইফ, সেই রোবোটিক্স লাইফ আর কি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি 30K উপলক্ষে আজকে এই স্পেশাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা জাপানে আসার জন্য চেষ্টা করতেছে। যারা আসলে 2-3 লাখ টাকা ঋণ করেও জাপান আসা লাগতে পারে, তারা কিন্তু এই সুযোগটা মিস করবেন না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে জাপানে আসুন, জাপানে কেরিয়ার তৈরি করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।